বাংলাদেশ ব্যাংকের অর্ডার সংশোধন ইস্যুতে বিতর্ক। মন্ত্রীর মর্যাদা চান গভর্নর। প্রস্তাবে সায় নেই অর্থ উপদেষ্টার। সঞ্চয়পত্রের ক্রয়সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। বন্ড মার্কেট বিকাশে কাঠামোগত সংস্কারের তাগিদ গভর্নরের। ভূ রাজনৈতিক অস্থিরতার বিরূপ প্রভাব স্বর্ণের বাজারে। দামের রেকর্ড। প্রতি ভরির জন্য গুনতে হচ্ছে 2,57,000 টাকা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন নিয়ে চলছে বিতর্ক। নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে অনড় বাংলাদেশ ব্যাংক। মন্ত্রীর মর্যাদা চান গভর্নর, তবে এমন প্রস্তাবে সায় দিচ্ছেন না অর্থ উপদেষ্টা। জানান, গভর্নরকে মন্ত্রিত্ব দেওয়ার নজির খুব কম। তার মতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা যথেষ্ট, তা ব্যবহার করতে হবে। সরকারের কাছে জবাবদিহিতাও চান এই নীতি নির্ধারক। বিশ্লেষকরা মনে করেন, গভর্নরের সক্ষমতা প্রয়োগের সঙ্গে নীতি গ্রহণেও দেখাতে হবে দক্ষতা। রিমন রহমানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। মূল কাজ মুদ্রানীতি প্রণয়ন, ব্যাংকের কার্যক্রম তদারকি, মুদ্রা ইস্যু করা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 বলে পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গভর্নরের পদমর্যাদা এবং অপসারণ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এই অর্ডারে বলা হয়েছে, গভর্নর হবেন আইনসভা ও স্থানীয় সরকারের একজন সদস্য। সরকার ইচ্ছা করলে গভর্নর এবং ডেপুটি গভর্নরকে অপসারণ করতে পারবে। পরিবর্তিত এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চেয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। সেখানে গভর্নর পদ মন্ত্রীর মর্যাদার প্রস্তাব করা হয়। একই সঙ্গে বলা হয়, সরকারের কাছে নয়, জাতীয় সংসদের কাছে জবাবদিহি করবে বাংলাদেশ ব্যাংক। পর্ষদে রাখা যাবে না সরকারি কর্মচারী। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন, গভর্নরের মন্ত্রীর মর্যাদার নজির খুব একটা দেশে নেই। খুব কম কান্ট্রিতে হয়তো মন্ত্রীর মর্যাদা আছে। পাকিস্তান হিসেবে শ্রীলঙ্কা মাঝখানে একজনকে দিয়েছিল, ওই যে একজন গভর্নরকে মন্ত্রীর মধ্যে দিয়েছিল, আবার পলিটিক্যালি অ্যালাইন। ব্যাপারটা হলো বাংলাদেশ ব্যাংকে কিন্তু যথেষ্ট অটোনমি, বোথ অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। ওদের যা করে সব, ওদের বাজেট ঠিক করে, ওরা কি এক্সপেন্ডিচার, আমরা কোনো ইন্টারফেয়ার করি না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মনে করেন, বাংলাদেশ ব্যাংক পরিচালনা ব্যক্তির উপর নির্ভর করে, তবে সরকারের কাছে জবাবদিহিতার পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনাকে দেখাতে হবে যে ইউ আর ক্যাপেবল টু রান। তো কেউ ইন্টারফেয়ার করেন। আপনি যদি ঠিকঠাকভাবে কাজ না করেন বা বসে থাকেন, একটা পার্টিকুলার রেগুলেশনের দরকার ছিল, আপনি এটা করছেন না, তো গভর্নমেন্ট থেকে বলবে না যে তুমি এটা করো না, আমরা একটা কমিটি করে দিই। একটা সভারেন পাওয়ার একজন কাছে জবাবদিহি করতে হবে। তো কারণ ওরা যে কাজটা করছে সরকারের বিহাবে, তো টাকা সাবাচ্ছে সরকারের বিহাবে, আপনি ফাইন করছেন সরকারের বিহাবে, আপনি হয়তো আর্ন করছেন বা রেট অফ ইন্টারেস্ট ঠিক করছেন, কিন্তু একেবারে ইন্ডিপেন্ডেন্ট একেবারে কাজ করেন। এটা তো প্রাইভেট প্রতিষ্ঠান তো না। শুধু ব্যক্তির ক্ষমতা বৃদ্ধি নয়, সঠিক নীতি প্রণয়ন ও সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণও দরকার। শুধুমাত্র গভর্নরের পদমর্যাদা যদি বাড়ানো হয় তাহলেই যে সেটা আপনার স্বাধীন হবে তা কিন্তু নয়। এটা কিন্তু নির্ভর করছে গভর্নর এবং কেন্দ্রীয় ব্যাংকের এই সক্ষমতা কতটুকু আছে। সেই সক্ষমতাটা যদি কম থাকে, তাহলে আপনি যতই তাকে ক্ষমতা দিন না কেন, তার পদমর্যাদা তত বৃদ্ধি করেন না কেন গভর্নর মহোদয়ের, তাহলে কিন্তু তার থেকে আপনি যে সুফলটা আশা করেন সেটা কিন্তু আসবে না। কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার আছে, এটা আমি স্বীকার করি, কিন্তু এটা যে একেবারে বর্তমান অবস্থায় এটা যে একটা সবচেয়ে বড় বাধা, তা কিন্তু আমি মনে করি না। বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 পর্যালোচনা করছে সরকার। দেখি কতটা করা যেত। আমাদের সময় যে করবো, এটা একটা মেজর ডিসিশন। আমার রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাটের নান্দনিক পণ্য নজর কাটছে দর্শনার্থীদের। সোনালী আঁশের ব্যাগ, কার্পেট থেকে শুরু করে ঘর সাজানোর নানা উপকরণ দেখতে ভিড় জমালেও আশানুরূপ বেচা কেনা নেই। উদ্যোক্তাদের দাবি, প্রচার আর সচেতনতা বাড়লে দেশীয় এই শিল্প আরও এগিয়ে যেতে পারত। এতে স্থানীয় পর্যায়ে তৈরি হবে কাজের সুযোগও। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি পাটের পণ্য নজর কাটছে দর্শনার্থীদের।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে স্থান পেয়েছে পাটের তৈরি নান্দনিক পণ্য। আধুনিক নকশা আর বাংলার ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি এসব পণ্য দেখতে ভিড় বাড়ছে। ব্যাগ, কার্পেট, জুতা, ঝুড়ি, গয়নার বাক্স, শোপিস, এক কথায় পাট পণ্যের সমৃদ্ধ সম্ভার সাজানো হয়েছে বাণিজ্য মেলায়। রয়েছে পাটের তৈরি স্কুল ব্যাগ, শতরঞ্জি, পর্দা, ফুলদানি, চেয়ার, কুশন কাভারও। দামও কম, আকর্ষণীয় এবং দেশি জিনিসের একটা তো মর্যাদাই আলাদা। প্রোডাক্টগুলো ভালো, কোয়ালিটি অনেক ভালো, আর অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস আছে। মার্কেটিংটাই ঠিক মতো হয় না। আমরা সবাই চাই যে পলিথিনটা ছেড়ে আমরা এই সাস্টেনেবল কোনো কিছুতে চলে যাই আর কি, এবং যেটা পেরিশেবল। শিল্প খাতে অনেক একটা বিশেষ ভূমিকা রাখে। এগুলো ব্যবহার করে অনেক মজা, মানে ব্যবহার করে খুবই ভালো, কমফোর্টেবল ফিল করা যায়। দর্শনার্থীর ভিড় থাকলেও বেচাকেনা আশানুরূপ নয় বলে দাবি বিক্রয় কর্মীদের। তবে মেলার শেষ দিকে বিক্রি বাড়তে পারে বলে আশাবাদী তারা। এইবার তেমন অনেকটা আশাবাদী ছিলাম যে ভালো কিছু হবে, তবে সেলটা খুবই কম। ডে বাই ডে আমাদের র মেটেরিয়ালটার দামটা বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দামের ক্ষেত্রে ফাইট করার জন্য যে মূল্যটা দরকার, আমরা র মেটেরিয়াল বাড়তির জন্য ওই দামের সাথে ফাইট করতে পারছি না। মোটামুটি আগের তুলনায় একটু বাড়ছে অবশ্যই, মানে মানুষ এখন আস্তে আস্তে সচেতন হইতাছে। সংশ্লিষ্টদের মতে পাট শিল্প ও উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রয়োজন ব্যাপক প্রচার এবং দেশীয় পণ্য ব্যবহারে সচেতনতা তৈরি। সাজিন অন্তরা, যমুনা নিউজ। বন্ড মার্কেট উন্নয়নে সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। একই সাথে মূল্যস্ফীতি এবং সুদের হার কমিয়ে আনা দরকার। বন্ড মার্কেট উন্নয়নের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথাই বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গ্রাহকের আস্থা অর্জন জরুরি বলেও মনে করেন তিনি। এদিকে অর্থ সচিব জানান, সঞ্চয়পত্র ক্রয় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। বন্ড এক ধরনের ঋণপত্র, যার মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে সরকার এবং কর্পোরেট প্রতিষ্ঠান। বিশ্বের অন্য দেশগুলোতে বন্ড এবং পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের মূল উৎস হলেও এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ব্যাংক ঋণই এখানকার উদ্যোক্তাদের মূল ভরসা। বন্ড মার্কেট উন্নয়ন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক ঋণের উপর অতি নির্ভরতা কমাতে না পারলে বন্ড মার্কেট শক্তিশালী হবে না। একই সাথে দুর্বল বাজার ব্যবস্থাপনা, উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটও এ খাতের সম্প্রসারণে প্রধান অন্তরায় বলেও মনে করেন তারা। ট্যাক্সেশন একটা বিগ প্রবলেম। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক আমরা মিলে একটা পদ্ধতি ডেভেলপ করার চেষ্টা করছি। এটা করলে আমাদের বন্ড মার্কেটে সেকেন্ডারি বিনিয়োগ অনেক বাড়বে, গতিশীলতা আসবে। প্রায় অলমোস্ট 40%-এর কাছাকাছি এনপিএল হয়ে গেছে। এটা টেনার মিসম্যাচ একটা বড় কারণ। সেই টেনার মিসম্যাচের সাথে যদি আমরা আসলে ওনাদের ফাইন্যান্সিংয়ের টেনারটাকে আমরা কম্পেয়ার করি, তাহলে হয়তো এতটা সিরিয়াস সিচুয়েশন হতো না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বন্ড মার্কেট সম্প্রসারণে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। উদ্যোক্তাদের বন্ডে উৎসাহিত করতে ব্যাংক ঋণে একক ঋণ গ্রহীতা সীমা কার্যকর করা হবে। সরকারি চাকরিজীবীদের পেনশনকে বন্ডে রূপান্তরের কথাও বলেন গভর্নর। ট্রু ফর এনি কান্ট্রি, বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হলে আমাকে আলটিমেটলি ম্যাক্রো স্টেবিলিটি আরও স্ট্রং করতে হবে এবং ইনফ্লেশন অ্যান্ড ইন্টারেস্ট রেট, যেটা দে আর রিলেটেড টু ইচ আদার, এই দুটোকে সিগনিফিকেন্টলি কমিয়ে আনতে হবে। এই 14% যখন ইন্টারেস্ট, 15% ইন্টারেস্ট হয়, এই ইন্টারেস্ট রেটে বন্ড মার্কেটকে ডেভেলপ করারও খুবই ডিফিকাল্ট হয়। আমার ইন্টারেস্ট রেটটা যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে, আমার বন্ড মার্কেট ডেভেলপমেন্ট করাটা খুব সহজ হয়। সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে সঞ্চয়পত্রকে লেনদেনযোগ্য করা হলে বন্ড মার্কেট সম্প্রসারিত হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খুবই লিকুইড একটা জিনিস, আমি যে কোনো সময় বিক্রি করে দিতে পারি, যে কোনো সময় কিনতে পারি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 2 দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ছে। এবার ভরিতে বাড়ল 1,500 টাকা। এতে করে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,57,000 টাকায়। এই দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম। ইরানে বিক্ষোভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনা সহ ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে 1 মাস ধরে স্বর্ণের দাম বাড়ছে।
শনিবার স্বর্ণের প্রতি আউন্সের দাম দাঁড়ায় $4,988। এটি বৈশ্বিক বাজারে সর্বোচ্চ দাম। এর প্রভাবে দেশের বাজারে দাম সমন্বয় করছে জুয়েলার্স সমিতি। সকাল থেকে 18 ক্যারেট প্রতি ভরি 2,10,419 এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ভরি প্রতি 1,72,919 টাকা। এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও বাড়ছে। এবার ভরিতে বাড়ছে 933 টাকা। দাম উঠেছে প্রতি ভরি 7,232 টাকা। রূপার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে, তবে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামার কাজ চলছে। পানামা হিলি পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানল জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিনের জন্য আমদানি রফতানি বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। তবে বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে, তবে ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই সচল আছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মাছ সহ সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সকাল থেকে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে আবার সব ধরনের বাণিজ্য কার্যক্রম শুরু হবে। তবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্মকর্তা বিএসএফ সদস্যদের উপহার পাঠিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। সকালে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি কাস্টমস সুপার অভিষেক কুমারের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শাহাবুদ্দিন মজুমদার। এছাড়াও বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দেওয়া হয়। কাস্টমস দিবস উপলক্ষে পানামা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে নজর কেড়েছে ব্যতিক্রমী দোকান, যেখানে চাল, ডাল, তেল, নুনের মতো কোনো পণ্যই পাওয়া যায় না। সেখানে বিক্রি হয় শ্রমিক। বছরের এই সময়ে মৌসুমী শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আড়িয়াল বিলে কাজের সন্ধানে ছুটে যান। কম খরচে থাকার জন্য শ্রমিকদের ভরসা এসব দোকান ঘর। শ্রীনগরের গাদিঘাট রাস্তার পাশে সারি সারি দোকান, কাছে গেলেই ভিন্ন চিত্র। দোকানের ভেতরে পণ্যের পসরার পরিবর্তে মানুষের ঠাসা। এরা সবাই দূর দূরান্ত থেকে এসেছেন কাজের খোঁজে। সাধারণত আড়িয়াল বিলে মজুর হিসেবে শ্রম বিক্রি করেন তারা। তুলনামূলক কম খরচে থাকা যায় বলে এসব দোকান ঘরই ভরসা শ্রমিকদের। দিনমজুর রফিকুল ইসলাম শীতের সময় ময়মনসিংহ থেকে শ্রম বেচতে চলে আসেন বিল অঞ্চলে। তার মতো আরো অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন কাজের সন্ধানে। এই জায়গা 30 বছর ধরে চাই, এই আড়াইল বিলে কাজ করি, কৃষি কাজ। এই ধান হওয়ার পরে আমরা মিষ্টি কুমড়া এগুলো আবাদ করে আমরা কাজ করি। 600-700 টাকা হাজিরা। দিনভর হাড়ভাঙা পরিশ্রম শেষে বিশ্রামের জন্য ফিরছেন এসব দোকান ঘরে। সেখানে চলে রান্না আর খাবার। কিছুটা সময় পেলে জম্পেশ আড্ডায় মাতেন তারা। এক একটি দোকান যেন এক একটি সংসার। প্রতি মাসে ভাড়া 500 থেকে 700 টাকা। এখানে তো দোকানগুলো ছোট, কিন্তু আমরা ভাই বেলাদার সবাই মিলে থাকি, তাও ভালো লাগে। পিকনিকের মতনই মজা। নিজে রান্না পাক করে খাই। কাজের থেকে এসে আপনার 10 জন 20 জন, কোনো সময়তে বেশি আসে লোক, আবার দেশে জায়গা গৃহস্থ এসে দোকান থেকে আপনার ভাও করে লিয়া যায়। আমরা যখন ধান বোনানো শেষ হয়ে যায় তখন আমরা কুমোর কাজ করি, মানে বোর্ড থেকে আমরা নিয়ে আসি মাথায় করে এটা কাজ করি। আমরা প্রায় 40 দিন থাকি। আপনার লোক যায় বিদেশে, ভাই আমাকে এটাই বিদেশ, এখানে আমরা বিদেশ করি। 500 টাকা করে এক একজন মাথা ভাড়া একজনের। দোকান হইলো 500 টাকা করে ভাড়া, বুঝছেন। ভোর হলেই এসব দোকান থেকে অবস্থা সম্পূর্ণ কৃষকরা প্রয়োজন অনুযায়ী শ্রমিক নিয়ে যান। দরদাম ঠিক হয়, তারপর দল বেঁধে ছোটেন আড়িয়াল বিলের বিস্তীর্ণ মাঠে। বৃষ্টি কুমড়া ভাঙ্গে খেতে কাম করে 700 টাকা বদলি দিতে হয়। সকাল 6টা বাজে যায় এবং 12টা 12:30টার মধ্যে আইসা পড়ে। নিজে দোকানে এরা থাকে, করে আমরা সকালবেলা আসি, আইসা কিন্তু আমাকে দোকানে থাকে। দোকান থেকে আমরা এখান থেকে করে লিয়ে যাই। আমার তো দেশের মানুষ নেই, আমরা অন্তর টেলিফোন লোক আনি যে আমার কাম আছে, কাম করবি।
আহে ওরা যে পর্যন্ত কাম আছে এই পর্যন্ত ওরা আছে, কাম নাই ওরা নাই। আড়িয়াল বিলের কৃষি উৎপাদনে বড় শক্তি এই ভাসমান শ্রমিকরা, আর তাদের ভরসার আশ্রয় ব্যতিক্রমী এই দোকান ঘরগুলো, যেখানে পণ্য নয় শ্রমিকরাই হয়ে ওঠেন প্রধান পুঁজি। পরিযায়ী পাখির মতো তারা আসে, আবার মৌসুম শেষে ফিরেও যায়। মাঝের এই সময়টুকুতে আড়িয়াল বিলের পাশের দোকানগুলোতে হয় তাদের ঠাঁই। এই দোকানগুলো প্রতি মৌসুমে বিপুল পরিমাণ শ্রমিকের এখন হয়ে উঠছে ঠিকানা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার রাজধানী নয়াদিল্লিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কাল্লাসের সঙ্গেও পৃথক বৈঠক করেন জয়শঙ্কর। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায় ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের উপর শুল্ক কমতে পারে। পাশাপাশি ভারতীয় ইলেকট্রনিক্স, বস্ত্র ও রাসায়নিক পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে। 9 বছর বিরতির পর 2022 সালে পুনরায় শুরু হওয়া এই বাণিজ্য আলোচনা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে নতুন গতি পেয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।